আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 3 মাস পর আবার ইউটিউব আসা লাগলো। 5ই অগাস্টের পর আজকের দিন পর্যন্ত দেশে নানাভাবে নানা দিক দিয়ে ইন্ডিয়ান মিডিয়া বলেন কিংবা আওয়ামী লীগের প্রেতাত্মা যারা এখনও দেশে আছে এবং অ্যাক্টিভলি তারা যারা কাজ করতেছে আপনার এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, তারা আসলে প্রচণ্ড রকম ছাড় পেয়ে গেছে এবং সেই কারণেই তারা বারবার বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে, সেটা আপনার আপনার ইমিডিয়েটলি যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার আনসার বিদ্রোহ বলেন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন বলেন, আপনার চিটাগংয়ে ইসকনের আন্ডারে যেসব হিন্দুরা মাঠে নেমেছে, কিংবা লাস্ট ইসকনের নেতার অ্যারেস্টের পরে দেশের যে বর্তমান অবস্থা এবং ছাত্রদের নিজেদের মধ্যে যেই মানে ইউনিটিটা ভাঙার জন্য যা করা হচ্ছে, সবগুলোই কিন্তু দেশের বিপক্ষে যাচ্ছে এবং সবগুলা একই সুতায় গাঁথা, জাস্ট লাইক চেইন। যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এবং আলটিমেটলি ফিনিশিংয়ে যেটা যাবে সেটা 1 মাস হোক 2 মাস হোক যাই হোক, সেটা এই সরকারের জন্য তো নাই, বরঞ্চ দেশের জন্য খুবই ক্ষতিকারক একটা দিক হিসাবে প্রমাণিত হবে। আপনার জেনারেশন জেড, এটা নিয়ে সারা দুনিয়াতেই একটা আলোচনা ছিল যে এই জেনারেশনটা আসলে কীরকম হতে যাচ্ছে বা কি হবে, এরা কি করতে পারে। আপনার বরাবরই একটা বিষয় যেটা 1000 বছর ধরে বলা হয় যে যুদ্ধ করে ইয়ংরা এবং সেটা ফায়দা লুটে বৃদ্ধ রাজনীতিবিদরা, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছে এবং যে কারণে প্রতিটা আন্দোলন বলেন, বিপ্লব বলেন, যুদ্ধ বলেন, প্রতিটা ক্ষেত্রেই আপনার যুদ্ধের পরে দেখা যায় যে আপনার এইসব যোদ্ধারা কিংবা বিপ্লবীরা, এদের চরম মূল্য দিতে হয়, যেটা তাদের যুদ্ধক্ষেত্র দিতে হয় না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজের জীবন দিয়ে সেটা দেওয়া লাগে। আপনার 71-এ সেম জিনিস হয়েছে, যে যুদ্ধের পর অ্যাকচুয়াল মুক্তিযোদ্ধা যারা যারা সিভিলিয়ান মুক্তিযোদ্ধা আর কি, নট আর্মি কিংবা কোনো ডিফেন্স ফোর্স থেকে যারা যুদ্ধ করেছে তারা না, তারা কিন্তু আপনার মুক্তিযোদ্ধা হিসাবে নিবন্ধন করেনি। অ্যাজ বিকজ অফ বাকশাল যখন তৈরি হয় তখন যেটা হয়েছে যে এই বাকশালীরা খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এবং আজকে 50 বছর পরে আসার 50 বছর পর আপনি যদি দেখেন যারা আন্দোলন করলো, এই আহত ছেলেপুলেগুলা যারা মারা গেছে তারা তো বেঁচেই গেছে, কিন্তু যারা আহত তাদের চিকিৎসা পর্যন্ত ঠিকমতো হয়নি, তারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। জাতিগতভাবে অ্যাজ এ বাঙালি এটা যে কতটা শেমফুল সেটা আমরা সবাই বুঝতে পারি। আচ্ছা, এখন আসি আমরা ইসকনের ব্যাপারে। আরএসএস একটা সম্পূর্ণরূপে রাইট উইং, যারা নাকি আপনার সব অলওয়েজ চরমপন্থা অবলম্বন করেছে প্রতিটা ক্ষেত্রেই এবং
তাদেরই তৈরি এই ইসকন, যেটা মূলত আপনার বংশবৃদ্ধি করেছে ইউএস থেকে, এবং এদের আদর্শ হচ্ছে আপনার জার্মানির হিটলারের কাছ থেকে। হিটলার যেমন জার্মানিদেরকে ঘোষণা করেছে আরিয়ান হিসাবে, এবং অন্যান্য যারা আছে তারা হচ্ছে আউটকামার। সেম ইসকন সেখান থেকেই ফলো করে আসছে, এবং বর্তমানে বাংলাদেশের ছোট বড় যতগুলো সমস্যায় আপনি দেখবেন তার পেছনে আপনি ইসকনের হাত দেখতেই পাবেন। এবং তারা যেটা করে যাচ্ছে ডিরেক্টলি রাষ্ট্রদ্রোহিতা। আর রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কি এটা আপনি আমি সবাই জানি। তারপরও আমরা এখন পর্যন্ত সরকারিভাবে বলেন কিংবা আইনি প্রক্রিয়া বলেন, আমরা সহ্য করে যাচ্ছি। লাস্ট 16 বছরে অজস্র মুসলিম নেতাকর্মী থেকে শুরু করে আলেম ওলামাদের যেভাবে আপনার জেলখানায় পুরে তাদেরকে অত্যাচার থেকে শুরু করে তাদেরকে বিষ প্রয়োগ করে তাদেরকে অনেকে হত্যা পর্যন্ত করা হয়েছে, সেটা আমরা সবাই জানি। তখন মাঠে কতজন আন্দোলন করেছে খেয়াল করে দেখেন। আর আজকে ইসকনের এক নেতাকে অ্যারেস্টের কারণে হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে সোকল্ড এইসব নাগরিক সমাজ যারা পেছন থেকে উস্কানি দিচ্ছে এবং নানাভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, তাদের আসলে এইভাবে ছাড় দেওয়াটা এটা আমাদের জন্য মারাত্মক রকম একটা ভুল হবে। আমরা যদি এর লাগাম এখনই টানতে না পারি, ভবিষ্যতে এটা বিস্ফোরা থেকে কিন্তু ব্লাস্ট হবে, যেটা পারমাণবিক বোমার চেয়ে কম হবে না। কথা হচ্ছে সব কিছু বুঝে শুনে আমরা যদি এখনও চুপ থাকি, এটা আমাদের জন্যই প্রচণ্ড রকম ক্ষতির কারণ হবে। তাই প্রতিটা মহল, সরকারি বেসরকারি, সামাজিকভাবে এদেরকে প্রতিহত করা আমাদের এখন নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কিভাবে করবেন আপনারা বের করবেন। বাংলাদেশের ইন্টেলিজেন্স, আপনারা এখনো যা করছেন দয়া করে দেশের জন্য কাজ করেন। আপনারা দেশের মানুষের ট্যাক্সের পয়সায় চলেন আর কাজ করবেন পাশের দেশের হয়ে। এটা কতটুক পর্যন্ত বরদাস্ত করা যায়? আপনারাই ভাবেন। এখন কথা উঠছে দ্বিতীয় আরেকটা যুদ্ধের ব্যাপারে। এই সরকারকে আপনারা হটাবেন, নতুন গভর্নমেন্ট আনবেন। কাকে আনবেন? ঠিকভাবে ভাবেন, ঠিকভাবে চিন্তা করেন, তারপর পদক্ষেপ নেন। একটা সংগঠনকে যেটা আমাদের দেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে নিষিদ্ধ করা কি খুব বেশি কঠিন? খুবই কঠিন।
দেশের আইনে আর কোনো ব্যবস্থা নাই? আপনারা কি চান যে জনগণ এই আইনের বাইরে যেন আবার নতুন করে আইন হাতে তুলে নিবে? আপনারা চান আবার একটা দাঙ্গা হাঙ্গাম হোক? ইন্ডিয়ান মিডিয়া যাই বলুক, দেশের মানুষ তো খুব ভালোভাবেই জানে বাংলাদেশে আমি সংখ্যালঘু বলতে চাই না, কারণ বাংলাদেশে কখনোই হিন্দু সম্প্রদায় বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কিংবা আপনার চাকমা মারমা যারা আছে উপজাতি, তাদেরকে আমরা কখনোই বাঙালিরা সংখ্যালঘু বলি না, যেটা ইন্ডিয়া বলে অভ্যস্ত। তাহলে কেন এই সংখ্যালঘুর ব্যানারে এই উগ্রপন্থীরা দেশের মধ্যে নানাভাবে সমস্যা তৈরি করবে আর আমরা সেগুলা বরদাস্ত করে যাব? কেন? ছাত্ররা, স্টুডেন্টরা আজকে বুঝে হোক না বুঝে হোক তারা বিভিন্ন কলেজে সমস্যা তৈরি করছে। একদিনে একটা ইউনিভার্সিটি হয় না, এটা তো আপনারা বুঝেন। একটা ডিক্লেয়ার দিলেই জিনিসটা হয়ে যাচ্ছে না। একাডেমিক থেকে শুরু করে সিলেবাস থেকে শুরু করে সব কিছু তৈরি করতে একটা বিশাল প্রক্রিয়া, বিশাল সময়ের ব্যাপার আছে। এই সময়টা তো দিতে হবে। আর আমরা যে দাবিটা করছি সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা আমাদের দেখার বিষয় আছে। স্টুডেন্ট ভাইরা, আপনারা আপনাদের পেছন থেকে যারা উস্কানি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করা খুব কঠিন কিছু না, এবং তারা চিহ্নিত হবেন। কিন্তু আপনারা যারা বুঝে হোক না বুঝে হোক আজকে বিভিন্ন জায়গায় আক্রমণ করছেন, ভাঙচুর করছেন, এটা মোটে ঠিক করছেন না। তাহলে রিকোয়েস্ট থাকবে আপনারা অন্তত দুইবার ভাবেন, তারপরে কাজটা করেন। যারা আজকে নানা প্রকার সমস্যা তৈরি করছেন, স্পেশাল আমি স্টুডেন্টদের বলবো, আপনারা যারা ভাঙচুর কিংবা অন্যান্য দেশবিরোধী কাজের সঙ্গে লিপ্ত আছেন, সম্ভব হলে একবার হাসপাতালে যান, সোহরাওয়ার্দীতে যান। 5ই আগস্টের আগ পর্যন্ত যেসব ছেলেগুলা আহত হয়েছে তাদেরকে একবার দেখেন, তাদের অবস্থা দেখেন, বুঝেন। তাদের প্রতি সম্মান দিয়ে অন্তত আপনারা এসব থেকে বিরত থাকেন। কেউ দেশবিরোধী কাজ করবে, দেশ চুপ করে থাকবে, দেশের জনগণ চুপ করে থাকবে, সেই আশা করাটা বৃথা, সেটা কখনই হবে না। সো যারা এখনো পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে দেশে বসে কাজ করছেন তারা এসব বন্ধ করেন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হবে। আসসালামু আলাইকুম।